Which one of the following would you expect to see if microscopy were performed on a vaginal subsample? 36-year-old woman presents complaining of yellowish green frothy vaginal discharge that started 1 week ago. Acidic discomfort on passing urine. On examination, her vagina is swollen and erythematous. এটা ডায়াগনোসিস কি? তাহলে এখানে কয়েকটা ক্লু আছে। ফার্স্ট ক্লু হচ্ছে ইয়েলোইশ গ্রিন ফ্রোদি ডিসচার্জ, আর সাথে আছে কি ইনফ্লামেশন আছে সোলেন অ্যান্ড ইরিথেমেটাস ভ্যাজাইনা। তাহলে ডায়াগনোসিস হচ্ছে ট্রাইকোমোনাসিস। তাহলে আমরা যদি মাইক্রোস্কোপি করি তাহলে সেক্ষেত্রে মোটাইল ট্রাইকোমোনাস পাবো। তাহলে ক্লু সেল হচ্ছে পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়াল ভেজানোসিসে। ব্যাকটেরিয়াল ভেজানোসিসে ইউজুয়ালি কোনো ইনফ্লামেশন থাকে না, উইথাউট এনি ইনফ্লামেশন। মানে এক্ষেত্রে আমাদের যদি আইথেমা থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে সেক্ষেত্রে ফিশি একটা অর্ডার থাকে আর কালারটা ইউজুয়ালি ডিফারেন্স থাকে। এরপরে সিনারিও আসবে, তাহলে এটা একটু খেয়াল করে দেখতে হবে, নাহলে ভুলে যাবে কিন্তু। ভেজানাল ডিসচার্জের কোশ্চেন পরীক্ষা কমলি আসে ব্যাকটেরিয়াল ভেজানোসিস, ট্রাইকোমোনিয়াসিস আর একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, এই তিনটা দিয়ে বেশি আসে পরীক্ষায়। ট্রাইকোমোনিয়াসিসের ট্রিটমেন্ট কি হবে? মেট্রোনিডাজল। Which of the following is the underlying cause of the skin lesion? তাহলে আমরা এর আগে বলছিলাম যে কোশ্চেন গুলো লাস্ট লাইন পড়তে, তাহলে এখানে বলা আছে কি কাপুস সার্কোমি সাসপেক্টেড। তারপর আমরা কোশ্চেন পড়ে আসি। 40-year-old man presents to the HIV clinic to follow up visit having tested positive for HIV during a sexual health screening 5 months ago. Taking antiretroviral medication regularly, patient mentions that he has noticed some lesions on his leg recently. On examination, there is scattered bluish-like lesions over both legs and some purple patches in his mouth. তাহলে ডায়াগনোসিস হচ্ছে কাপুস সার্কোমা হিউম্যান হারপেস ভাইরাস 8 দিয়ে হয়। তাহলে আমাদের হচ্ছে যেবার পরীক্ষা দিয়েছিলাম এমএসসি পার্ট 2 পরীক্ষাতে কাপুস সার্কোমা একটা সিনিয়র ছিল এবং আমরা ভুলও করে আসছিলাম পরীক্ষায়, যাই হলো। তাহলে কাপুস সার্কোমা হয় হিউম্যান হারপেস ভাইরাস 8 দিয়ে। ইউজুয়ালি এইচআইভি পেশেন্ট বা ইমিউনোসাপ্রেস পেশেন্টে হয়। লেশনসটা কেমন থাকে এটা একটু দেখেন। স্ক্যাটার্ড ব্লুইশ লাইক লেশনস, ব্লুইশ বা পার্পলিশ কালার, দেখে মনে হয় যে বিভিন্ন জায়গায় ব্লুইশ টাইপ লেশন হয়েছে। আর এর সাথে জিআই ইনভলভমেন্ট থাকতে পারে, পালমোনারি ইনভলভমেন্ট থাকতে পারে। পালমোনারি ইনভলভমেন্ট থাকলে সেক্ষেত্রে পালমোনারি হিমোলাইসিস, হিমোটাইসিস, কাপ এগুলো থাকে। আর জিআই ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে পেশেন্টের হেমাটাইমিসিস, মেলেনা এই ধরনের ফিচার্স থাকতে পারে। তাহলে কাপুস সার্কোমা ইউজুয়ালি স্কিন লেশন দিয়ে বেশি কোশ্চেন আসে, তবে জিআই বা পালমোনারি ইনভলভমেন্ট থাকতে পারে, এটা মনে রাখতে হবে। আর স্কিন লেশন গুলো হয় পালপলিশ প্যাচ টাইপের। আর কাপুস সার্কোমার স্কিন লেশনটা দেখে রাখবেন, এটা পরীক্ষায় আসে, এমআরসিপি পার্ট 2 পরীক্ষাতে পিক্টোরিয়াল হিসেবে আসে। Which one of the following is the most likely cause? A 40-year-old businessman with an EC rash. He returned 2 weeks ago from beach holiday in South America, and since then he has been troubled with the rash on his right foot, which is linear, intensely itchy, and seems to move. Patient looks oil and dry. On the dorsum and around the medial malleolus of his right foot is a tortuous, slight raised erythematous tract. তাহলে লাইনিয়ার ইন্টেন্সলি ইসি একটা র্যাশ ডেভেলপ করছে পেশেন্টে, আর রিসেন্টলি সে বিচ থেকে ঘুরে আসছে, সমুদ্র সৈকত থেকে। তাহলে ডায়াগনোসিস কি? কিউটেনিয়াস লার্ভা মাইগ্রান্স। কমন কজ অ্যাঙ্কারেশন ব্রাজিলিয়ানসিস ব্রাজিলিয়ান্স। তাহলে এই ধরনের যদি ইন্টেন্সলি ইসি লাইনিয়ার লেশন থাকে এবং এটা মুভ করে, মানে দেখে মনে হয় আস্তে আস্তে এটা উপর নিচে থেকে উপর দিকে যাচ্ছে, ইউজুয়ালি শুরু হয় পা থেকে, কারণ এটা হচ্ছে যে বা মিউকাস মেমব্রেন দিয়ে প্রবেশ করে। তাহলে ইউজুয়ালি হাতে বা পায়ে থেকে শুরু হবে, আস্তে আস্তে লেশনটা উপর দিকে যাবে, লেশনটা হবে লিনিয়ার আর ইন্টেন্সলি ইসি থাকবে। আর পেশেন্টে ইউজুয়ালি
বেয়াল ফুটে বা হচ্ছে যে যেখান থেকে এক্সপোজ হতে পারে, লাইক এই যে বি সলিডে বা সানবাত, এই ধরনের হিস্ট্রি একটা থাকে আর কি। Which one of the following answers correctly names the two types of hepatitis against which he has been vaccinated? তাহলে উপরে পড়ার দরকার না আর কি, হেপাটাইটিস ভাইরাসের ভ্যাকসিন আছে কোনটা কোনটা এগেনস্টে। তাহলে এটা হচ্ছে হেপাটোলজিতে আছে একটা বক্স, সেখানে লেখা আছে কোনটা কোনটা ক্রনিক ইনফেকশন করে, কোনটা কোনটা ভ্যাকসিন আছে। তাহলে হেপাটাইটিস ক্ষেত্রে ভ্যাকসিন আছে কার কার? বি আর ডি নাকি এ আর বি? তাহলে এই ধরনের সহজ কোশ্চেন কিন্তু অনেক সময় পরীক্ষা ভুলে যেতে পারে। তাহলে সহজ কোশ্চেন গুলো একটু খেয়াল করে দেখতে হবে। কঠিন কোশ্চেন ভুল হলে সমস্যা নাই, কঠিন কোশ্চেন ভুল হলে পরীক্ষায় পাশ আটকে না, কিন্তু সহজ কোশ্চেন ভুল হলে সমস্যা। তাহলে আমাদের ভ্যাকসিন আছে মেইনলি হেপাটাইটিস এ এন্ড বি এর এগেনস্টে। আর বি ভাইরাসের ভ্যাকসিন দিলে ইউজুয়ালি ডি এর এগেনস্টে প্রোটেকশন দেয়, তবে ডি আলাদা কোনো স্পেসিফিক ভ্যাকসিন নাই। তাহলে আমাদের হেপাটোলজি চ্যাপ্টারে ভাইরোলজি হেপাটাইটিস ওখানে আছে এটা, হেপাটাইটিস এ এবং বি এর ভ্যাকসিন আছে। আরেকটা কোশ্চেন আসে অনেক সময় যে ক্রনিক ইনফেকশন হয় কোন কোন ভাইরাস দিয়ে, হেপাটাইটিস ভাইরাস গুলোর মধ্যে। তাহলে ক্রনিক ইনফেকশন করে কারা কারা? বি এন্ড সি, সাথে ডিউ করতে পারে বির সাথে থাকলে। ই কি কখনো করতে পারে? হেপাটাইটিস ই ভাইরাস প্রেগন্যান্সিতে অ্যাকিউট ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর করে। হেপাটাইটিস ই ভাইরাসও সামটাইমস ক্রনিক ইনফেকশন করতে পারে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট গুলোর ক্ষেত্রে। তাহলে মেইনলি হচ্ছে হেপাটাইটিস বি এন্ড সি হচ্ছে ক্রনিক করে, আর ডিউ করতে পারে, আর রেয়ার কেসে ইউ করতে পারে। এ কখনো ইউজুয়ালি ক্রনিক করে না। তাহলে ভ্যাকসিন আছে আমাদের এ আর বি এগেনস্টে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইজ মোস্ট লাইকলি কজ অফ হিজ ব্রেথলেসনেস? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 45-year-old man presents with 1 week history of progressive breathlessness. He gives a history of past IV drug use, hepatitis C antibody positive. He dissociates with minimal exertion with an oxygen saturation 75% on air. His lymphopenic chest X-ray demonstrates subtle bilateral interstitial shadowing. Excellent. তাহলে এটা হচ্ছে নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়া। কুলু কি আছে? একটা হচ্ছে পেশেন্ট ব্রেথলেসনেস এবং তার এক্সারশনাল ডিস্যাচুরেশন হয় উইথ মিনিমাল এক্সারশন। আর চেস্ট এক্সে তো তেমন ফাইন্ডিংস নাই, জাস্ট মাইল্ড বাইলেটারাল ইন্টারস্টিয়াল শ্যাডো আছে। আর লিম্ফোপেনিয়া আছে, সাথে আইভি ড্রাগ অ্যাবিউজ এবং হেপাটাইটিস সি অ্যান্টিবডি পজিটিভ। তাহলে আইভি ড্রাগ অ্যাবিউজার পেশেন্ট, হেপাটাইটিস সি ভাইরাস আছে, তাহলে হেপাটাইটিস বি সি এগুলো থাকলে ইউজুয়ালি হেপাটাইটিস এইচআইভি থাকার পসিবিলিটি থাকে বেশি। তাহলে নিউমোসিস জিরোভেসি নিউমোনিয়া সব থেকে মানে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ইউজুয়ালি এইচআইভি পেশেন্ট বা আইভি ড্রাগ অ্যাবিউজার, এদের ক্ষেত্রে বেশি হয়, বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। এক্সারশনাল ডিস্যাচুরেশন থাকে, মানে খুব মাইল্ড এক্সারশন বা হালকা হাঁটা চলা করলে বা অল্পতেই দেখা যাচ্ছে তাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক বেশি কমে যায়। আর আমরা যদি এক্সামিনেশন করি বা ইনভেস্টিগেশন করি, এক্সরে করি, তাহলে খুব বেশি ফাইন্ডিংস পাওয়া যায় না, খুবই মিনিমাল ফাইন্ডিংস থাকে। তাহলে মিনিমাল ফাইন্ডিংস বাট স্যাচুরেশন অনেক বেশি কমে যাচ্ছে, এটা হচ্ছে নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট ক্লু। Where is the site of most concern for step carriers of MRSA? সোজা কথা হচ্ছে মিথেশন রেজিস্ট্যান্ট স্টেফিলোকোকাস অরিয়াস কোথায় বেশি থাকে আর কি, ক্যারিয়ার স্টেটটা। তাহলে এটা হচ্ছে নোজ। এটা মুখস্থ কোশ্চেন, এখানে বোঝার তেমন কিছু নাই। Acute infection with which one of the following pathogens is most likely to have caused as symptoms? A 28-year-old woman with stable sickle cell anemia presents with an erythematous rash all over the body
has to do with painful swollen joints. On examination, she is pale, tachycardic, tachypneic. CBC reveals pancytopenia. A blood film shows toxic granulation of neutrophils. তাহলে পেশেন্ট আগে থেকে আছে সিকল সেল অ্যানিমিয়া আছে, এখন পেশেন্ট আসছে র্যাশ নিয়ে, জয়েন্ট পেইন এন্ড প্যানসাইটোপেনিয়া। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়াগনোসিস পারভোভাইরাস B19। তাহলে পারভোভাইরাস B19 রিউমাটয়েড আর্থ্রাইটিস লাইক ইনফ্লামেটরি জয়েন্ট পেইন প্রেজেন্ট করতে পারে, স্কিন র্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর পেশেন্ট যদি আগে থেকে হিমোগ্লোবিনোপ্যাথিস থাকে তাদের ক্ষেত্রে প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। Which one of the following is the most likely diagnosis? তাহলে serological interpretation of hepatitis virus খুবই ইম্পর্টেন্ট। 35-year-old nurse who was born in UK presents with a 4-day history of vomiting and abdominal pain, 1-day history of jaundice. He returned from a holiday. দরকার নেই। He had no foreign travel, no previous medical problem, no medications. He is febrile and jaundiced. His abdomen is soft with some slightness in the right upper quadrant. Viral hepatitis skin is as follows. তাহলে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে, ভমিটিং আছে, জন্ডিস আছে, আর রাইট আপার কোয়াড্রেন্টে টেন্ডারনেস আছে। তার মানে ভাইরাল হেপাটাইটিস একটা সিনারিও। হেপাটাইটিস এ আইজিএম পজিটিভ, হেপাটাইটিস এ আইজিজি নেগেটিভ, বি সারফেস অ্যান্টিবডি পজিটিভ, বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, বি কোর অ্যান্টিবডি নেগেটিভ। তাহলে ডায়াগনোসিস কি? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে হেপাটাইটিস এ আইজিএম পজিটিভ, তার মানে তার অ্যাকিউট হেপাটাইটিস এ আছে। আইজিজি নেগেটিভ মানে আগে থেকে কোনো নাই। বি সারফেস অ্যান্টিবডি পজিটিভ, সারফেস অ্যান্টিবডি দুইভাবে পজিটিভ হইতে পারে, ভ্যাকসিনেশন থেকে হইতে পারে, আগে একটা ইনফেকশন থেকে হইতে পারে। বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, কোর অ্যান্টিবডি নেগেটিভ। তাহলে শুধু সারফেস অ্যান্টিবডি পজিটিভ মানে তার ভ্যাকসিনেশন থেকে হয়েছে। তাহলে এখানে ডায়াগনোসিসে অ্যাকিউট হেপাটাইটিস এ। ক্রনিক হেপাটাইটিস বি এটা হচ্ছে ফলস। ক্রনিক হেপাটাইটিস বি হইতে হলে তার সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকতো, কোর অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারতো। তাহলে ভাইরাল সেলোজিক্যাল মার্কার এগুলো ইন্টারপ্রিটেশন স্পেশালি হেপাটাইটিস ভাইরাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুবই। বি ভাইরাসটা বেশি আছে, কিন্তু এখানে আবার এ ভাইরাসটা দিচ্ছে আর কি। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস এ। আর বি সার্ভিস অ্যান্টিবডি পজিটিভ হয়েছে ডিউ টু প্রিভিয়াস ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন যেটাই বলে আর কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু বি দ্য কজ অফ দ্য পেশেন্টস ভিজুয়াল সিমটমস? 20-year-old from Afghanistan reviewed infectious clinic, recently started treatment for fully sensitive pulmonary TB, cough improved, has put on 2 kg weight, but there is changes in vision. তাহলে ইথাম্বুটান। তাহলে এটা রিলেটিভলি সহজ কোশ্চেন, কিন্তু পরীক্ষায় খুব কমনলি আসে। তাহলে অ্যান্টিটিবি মেডিকেশনস প্রত্যেকটার অ্যাডভার্স ইফেক্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো পড়ে রাখতে পরীক্ষার সবগুলাই আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশনস ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 25-year-old man presents with small painless lesion on his penis, which ulcerated a few days ago. On examination, there is solitary round indurated ulcer, clinically well and epidural. তাহলে পেশেন্ট একটা পেইনলেস আলসার নিয়ে প্রেজেন্ট করছে, জেনিটাল আলসার। ডায়াগনোসিস কি হবে? প্রাইমারি সিফিলিস। তাহলে আমরা আগে ক্লাসে বলছিলাম যে জেনিটাল আলসার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি পেইনলেস আলসার থাকে, সাথে অন্য কোনো স্পেসিফিক ফিচার্স না থাকে, তাহলে ডায়াগনোসিস হবে সিফিলিস। This is aiming to reduce the risk of overwhelming infection due to which of the following organisms? A 19-year-old undergoes an emergency splenectomy. He is advised that he now needs to take daily prophylactic antibiotics. তাহলে পেশেন্ট স্প্লেনেক্টমি করা হয়েছে, এখন বলা হচ্ছে তাকে প্রোফিলাক্টিক অ্যান্টিবায়োটিক নিতে হবে। কোন অর্গানিজমের জন্য? স্টেরোকক্কাস নিউমোনি। তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস এফসিএস কোশ্চেন। তাহলে স্প্লেনেক্টমি করলে ইউজুয়ালি ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো দিয়ে ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরোকক্কাস নিউমোনি। আর এই জন্য পেশেন্টকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে।
প্রোফাইলেকটিক আমরা ভ্যাকসিন দিয়ে রাখি যাতে আদার্স ইনফেকশনগুলো না হয়। 17-year-old girl receives the human papilloma virus vaccination. Which one of the following is well characterized long-term risk of human papilloma virus infection? তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে একটা কার্সিনোজেনিক ভাইরাস। এক্সেলেন্ট, সার্ভাইকাল ক্যান্সার। তাহলে কার্সিনোজেনিক বা অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, অঙ্কোজেনিক ভাইরাস, অঙ্কোজেনিক প্যারাসাইট এগুলা সব পজিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি কি ক্যান্সার করতে পারে? একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, আর কি ক্যান্সার করতে পারে? ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার করতে পারে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তারপরে করতে পারে অ্যানাল ক্যান্সার। এক্সিলেন্ট। মেলে করতে পারে পেনাইল ক্যান্সার, আর ফিমেলে সার্ভাইকাল ক্যান্সার। আর একটা আছে সেটা ভুলে গেছে, আমাদের মতো মনে পড়তেছে না। তাহলে এই চারটা, একটা সম্ভবত কি ছিল, আচ্ছা মনে পড়লে বলবো না। Which one of the following organisms is most likely to be responsible for her presentation? 29-year-old woman with no past medical history presents with fever, blood pressure 60/40 mmHg, heart rate 140 beats per minute, GCS 12, and wide speed rash. Blood pressure unresponsive to fluid, and she is rapidly transferred to the intensive care unit for inotropic support. You see her when she is stepped down onto the ward 2 weeks later. Now she is able to give a history. She tells you that she became unwell very quickly and initially thought she had flu. She had insect bite before that. She thought might have been slightly infected. She is feeling much better, but noticed that skin on her hands and feet is peeling off. তাহলে পেশেন্টের ফিভার আছে, হাইপোটেনশন আছে, ট্যাকিকার্ডিয়া আছে, আর জিসিএস কম, মানে পেশেন্ট সেপসিসের ফিচার্স আছে। এখন আছে স্কিন গুলো উঠে যাচ্ছে। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টক্সিক শক সিনড্রোম ডিউ টু স্টেফিলোকোকাস অরিয়াস টক্সিন। তাহলে টক্সিক শক সিনড্রোম এটার ফিচার্স থাকে কেমন? ইউজুয়ালি পেশেন্ট গুলা সেপসিস লাইক প্রেজেন্টেশন থাকে, ফিভার থাকে, হাইপারটেনশন থাকে, টাইকারিয়া, জিসিএস লো থাকতে পারে, আর যখন রিকভার হয় তখন ডিসকমাইজেশন হয়। তাহলে এগুলো হচ্ছে পেশেন্টের মেইন ক্লু আর কি। আর ইনসেক্ট বাইট মানে এখানে হচ্ছে যে স্কিন থেকে কোনো একটা ইনফেকশন থেকে এটা শুরু হয়েছে আর কি, যেটা স্টোলেকস অরিয়াসের পক্ষে যায়। তাহলে স্টোলেকস অরিয়াস দিয়ে এই ধরনের টক্সিক শক সিনড্রোম হইতে পারে। বাকি যেগুলো আছে সেগুলো তো এর সাথে মিলে না। তাহলে ব্যাসিলাস অ্যানথ্রাসিস এটা টিপিক্যাল সিনিয়র থাকে হচ্ছে যে অ্যানথ্রাক্স, ব্ল্যাক এশকা থাকবে, এডিমা থাকবে, সাথে জিআই বা পালমোনারি ম্যানিফেস্টেশন থাকতে পারে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, সিরোমিনাস কোলাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইকোলাই প্রেজেন্ট করতে পারে ডায়রিয়া নিয়ে বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম নিয়ে, অথবা যদি ইয়ং পেশেন্ট হয় মেনজাইটিস, অথবা ফিমেলদের ক্ষেত্রে ইউজুয়ালি ইউটিআই নিয়ে প্রেজেন্ট করতে পারে। নিজে মেনজাইটিস ইউজুয়ালি মেনজাইটিস নিয়ে প্রেজেন্ট করে। তাহলে কোনোটাই আসলে টক্সিক শক সিনড্রোমের সাথে যায় না। তাহলে একটা ডায়াগনোসিস হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস। আর এইটা সিনারিও আছে মোস্ট লাইকলি ডার্মাটোলজিতে আছে, অথবা ইনফেকশনিজও থাকতে পারে। Which one of the following should be used to further treat her diarrhea? 28-year-old female sex worker presents to the emergency department with a 10-day history of profuse watery non-blood diarrhea. She is clinically dehydrated and she has scarring over her left chest wall consistent with previous herpes zoster infection. The admitted doctor performs HIV test which is positive with a CD4 count 90. Microscopy of her stool samples consistently show oocyst in Zn staining. She is successfully dehydrated and stabilizes on the ward. However, her diarrhea continues. তাহলে একটা এইচআইভি পেশেন্ট ওয়াটারি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছেন।
এটা না পারলে সমস্যা নেই, এটা আসলে মেনলি এমএসসিবি কোশ্চেন। জেডএন স্টেনিং করে পাওয়া গেছে ওসিএস। ডেভিডসন আছে শর্টকাট করে, জিএস দেওয়া নেই। ডায়াগনোসিস হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়া। এক্সেলেন্ট, এইটুকু পারলে হবে। তাহলে ক্রিপ্টোস্পোরিডিয়াম এটা হচ্ছে এইচআই পেশেন্টের ওয়াটার ডায়রিয়ার মোস্ট কমন কজ। তাহলে এটা ডায়াগনোসিস ক্রিপ্টোস্পোরিডিয়াসিস। আর ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি সাপোর্টিভ, তো মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। ফ্লুকোনাজল আমরা দিই না, এটা হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিলে এটা ইমপ্রুভ করে যায়। তাহলে এটা হচ্ছে আসলে মানে এফসিএস না জানলেও সমস্যা নেই, কোশ্চেন দেওয়া হচ্ছে শুধু ডায়াগনোস করতে পারলে হবে এটা। তাহলে এটার কজ হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। এফসিএস আসলে এইটুকুই আসবে। আর এমওসিবিতে আর একটু আসতে পারে ট্রিটমেন্টটা। তাহলে ইউজুয়ালি অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট দিলে এটা ভালো হয়ে যায়। Which one of the following pathogens is the most likely cause of a food poisoning? এটা ডেভিডসনের কোশ্চেন, মানে ডেভিডসন বেসড আর কি। 72-year-old woman admitted to the emergency department with gastroenteritis. She also has a headache, neck stiffness, and mild confusion. Or means that is like features আছে. She maintains that she only buys fresh food and keeps her fridge at 4 degrees Celsius. Her daughter confirms that the mother is obsessive when it comes to washing sell by and use by dates. তার মানে ডেট নিয়ে কোনো সমস্যা নেই। পেশেন্টের গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে, আর সাথে মেনিনজাইটিস আছে, আর একটা কি পেশেন্ট আছে ফ্রোজেন ফুড বেশি খাই। ডায়াগনোসিস হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। তাহলে এখানে কয়েকটা ক্লু আছে। একটা হচ্ছে পেশেন্টের ওল্ড এজ, 72 ইয়ার্স। পেশেন্টের গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে, সাথে মেনিনজাইটিস আছে। আর ডেভিডসনে খুব সুন্দর করে বলা আছে যে রেফ্রিজারেটরে যদি খাবার রাখা হয় সেগুলোর ক্ষেত্রে লিস্টেরিয়া মনোসাইটোজেন্সের গ্রোথ হওয়ার রিস্ক থাকে বেশি অনেক, আলাদা করে লেখা আছে। আরেকটা কথা লেখা আছে, এগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে, সামটাইমস মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর হয় কাদের ক্ষেত্রে কোল্ড এনরিচমেন্ট এক্সিডেন্ট। তাহলে এই কথাটাই লেখা আছে ডেভিডসনে, কোল্ড এনরিচমেন্ট। আর হয় কাদের ক্ষেত্রে বেশি, ইউজুয়ালি ইমিউনোকম্প্রোমাইজ, প্রেগনেন্ট, ওল্ড এজের পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়। আর যখন নিউরোলজি চ্যাপ্টার পড়বেন তখন দেখবেন ওখানে লেখা আছে এগুলো ব্রেন স্টেম এনকেফেলাইটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ট্রিটমেন্ট আমরা কি দিব অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে? এক্সেলেন্ট। তাহলে আইভি, এমপিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন। Which of the following is the most likely diagnosis? 19-year-old woman who works at a children's nursery presents with profuse bloody diarrhea and mucus, abdominal cramps, and tenesmus. Apparently, a number of children in the nursery have also been unwell, as have two other nursery workers. On examination, blood pressure 105/60. There is postural drop, generalized abdominal pain, although her abdomen itself is soft. Diagnosis কি হবে? একটা হচ্ছে এখানে একটা আউটব্রেক হয়েছে, সেটা কিভাবে হয়েছে? একটা চিলড্রেন্স নার্সারিতে। পেশেন্টের প্রেজেন্টেশন কি? ব্লাডি ডায়রিয়া। এর সাথে কি আছে? আউটব্রেক আছে একটা, একসাথে অনেকের হয়েছে। একটা কি আছে? অ্যাবডোমিনাল পেইন আছে। এর সাথে টিনেসমাস আছে, ক্র্যাম্প আছে, যাই হোক অনেক কিছু আছে। তাহলে আউটব্রেকের ক্ষেত্রে আমাদের তিনটা ডিফারেন্সিয়াল আসবে যেগুলো পরীক্ষায় আসে। একটা হচ্ছে নরোভাইরাস, একটা হচ্ছে শিগেলা, একটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার। এর মধ্যে ইম্পর্টেন্স নরোভাইরাসটা ওয়াটার ডায়রিয়া করে উইথ সিভিয়ার ভমিটিং। ইউজুয়ালি হয় ক্রুজ শিপে যারা থাকে বা স্কুলে একসাথে যারা থাকে হসপিটালে,
শিগেলা কথা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। এর সাথে সিস্টেমিক সিমটমস লাগে, লাইক ফিভার, হেডেক, ম্যালাইজ, এগুলো থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন, টিনেস মাস্কাম, সবগুলো থাকতে পারে। নরোভাইরাস এবং শিগেলা এই দুটো হয় হচ্ছে বাই ফিকোরাল রুট বা ক্লোজ কন্টাক্ট, কারণ একসাথে যেখানে অনেক মানুষ থাকে সেখানে বেশি হয়, লাইক নার্সারি, হসপিটাল, ক্রুজ শিপ, তারপর হচ্ছে স্কুল হোক, হোস্টেল হোক, প্রিজন সেল হোক। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার ক্ষেত্রে ওয়াটারি আর হচ্ছে ব্লাডি দুই ধরনের ডায়রিয়া হইতে পারে, যেটা বলছি ইনিশিয়ালি ওয়াটারি থেকে লেন ব্লাডি ডায়রিয়া হতে পারে। একটা ডিফারেন্স হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া হচ্ছে ফুড বর্ন, মানে একটা সোর্স থেকে যখন সবাই খাবার খাবে সেখানে সম্ভাবনা বেশি, লাইক স্কুল ক্যান্টিন, পিকনিক বা কোনো বারবিকিউ পার্টি, ইউজুয়ালি ছড়াই বাই মিট প্রোডাক্টস অথবা মিল্ক প্রোডাক্টস। মানে ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার ক্ষেত্রে আপনার হিস্ট্রি থাকবে কি একসাথে সবাই খাবার খাইছে, খেয়ে সেখান থেকে সবাই গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করছে, লাইক কোন একটা পিকনিকে গেছিল বা কোন একটা স্কুলে বা কলেজে ক্যান্টিন থেকে সবাই একসাথে অনেক খাবার খাইছে, অথবা কোনো একটা বারবিকিউ পার্টি হয়েছে সেখান থেকে সবাই খাবার খাইছে, খেয়ে একসাথে সবাই গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করছে। এটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার হিস্ট্রি থাকে ইউজুয়ালি। আর এর সাথে কি থাকে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ইউজুয়ালি রাইট লোয়ার কোয়াড্রেন্টে, যেটা দেখে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস মতো পেইন মনে হতে পারে। তাহলে সিভিয়ার রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন আর এরকম পয়েন্ট সোর্স আউটব্রেক, মানে একটা খাবার থেকে খেয়ে অনেকে হয়েছে, এটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার হিস্ট্রি। আর নরোভাইরাস এবং শিগালা এই দুটার ক্ষেত্রে হবে কি, এটা হচ্ছে খাওয়ার সাথে রিলেটেড না, কোনো খাবারের হিস্ট্রি ইউজুয়ালি থাকে না, কিন্তু একসাথে যেখানে অনেক লোক থাকে সেখানে একসাথে অনেকে এফেক্টেড হবে, একটা তো ওয়াটার ডায়রিয়া আর একটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। এখন এই সিনারিওতে কোথাও কি ফুড বর্ন সোর্সের কথা বলা হয়েছে, যে এ ধরনের মিট প্রোডাক্ট খাইছে বা ক্যান্টিনের খাবার খাইছে অথবা অন্য কোনো সোর্স থেকে একসাথে খাবার খাওয়ার পর সবাই হয়েছে, এরকম কিন্তু না। এখানে প্রথমে দুইজনের হয়েছে, নার্সারি ওয়ার্কার, এরপরে আস্তে আস্তে আরো অনেকে ইনভলভমেন্ট হয়েছে, মানে এগুলো একজন থেকে আরেকজনে ছড়াইছে। তাহলে এরকম একজন থেকে আরেকজন যদি ছড়ায়, এটা হচ্ছে নরোভাইরাস এবং শিগেলার পক্ষে বেশি যায়। যদি ওয়াটারি হয় তাহলে নরোভাইরাস, ব্লাডি হলে শিগেলা, আর একসাথে সবাই এফেক্টেড হইলে সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে শিগেলা ইনফেকশন। তাহলে এটা একটু খেয়াল করে দেখতে হবে, না হলে কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এরকম যদি নার্সারি বা স্কুল বা হসপিটাল ওখানে যদি একসাথে অনেকে এফেক্টেড হয়, প্রফিউজ ব্লাডি ডায়রিয়া থাকে, সাথে সিস্টেমিক ফিচার্স এবং অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে সেটা হচ্ছে শিগারা ইনফেকশন। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া যে অ্যাবডোমিনাল পেইন থাকে সেখানে ইউজুয়ালি রাইট লোয়ার কোয়াড্রেন্টে এবং মিমিকিং অ্যাপেন্ডিসাইটিস, আর সাথে একটা ফুডবর্ন সোর্সের হিস্ট্রি থাকবে, যখন একটা সিঙ্গেল সোর্স থেকে সবাই খাবার খাওয়ার পরে তারপর হচ্ছে এটাই ডেভেলপ করছে। Which one of the following is the most appropriate management? 56-year-old man diagnosed with Friedreich's type streptococcal endocarditis and treated with IV antibiotics. ECG 2 days previously was normal but now shows an increased PR interval. Clinical condition has not really changed since starting treatment. He has maintained a low-grade pyrexia throughout. তাহলে পেশেন্টের এন্ডোকার্ডাইটিস আছে, আইভি অ্যান্টিবায়োটিক দিছে, খুব বেশি রেসপন্স করে নাই, আগে সে নর্মাল ছিল, এখন পিআর ইন্টারভালটা প্রলং। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে আর্জেন্ট সার্জিক্যাল রেফারেল। তাহলে এখানে পিআর ইন্টারভাল প্রলং হওয়ার সিগনিফিকেন্ট কি, অ্যাওর্টিক রুট অ্যাবসেস। তাহলে অ্যাওর্টিক রুট অ্যাবসেস হলে পিআর ইন্টারভালটা প্রলং হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েট সার্জারি করতে হবে। তাহলে এটা খুব কমনলি পরীক্ষা আসে, আমরা আগে কার্ডিওলজিতে পড়ছিলাম, এখন ইনফেকশনের মধ্যে আসছে। Which one of the following viruses is most likely to be responsible for this outbreak? There has been an outbreak in one of the older person medical wards. 15 patients have become very unwell with sudden onset severe diarrhea and vomiting. Your carers assure you that their food is unlikely to be responsible as they follow strict hygiene. Patients infected earlier have recovered with rehydration therapy after about 48 hours. একজন হসপিটালে একসাথে অনেক এফেক্টেড হয়েছে, কোনো ডায়রিয়ার কথা বলা হয়নি, ওয়াটারি ডায়রিয়া সাথে সিভিয়ার ভমিটিং, তাহলে ডায়াগনোসিস হচ্ছে নরোভাইরাস। তাহলে নরোভাইরাসের ক্ষেত্রে ওয়াটারি ডায়রিয়া থাকবে, সিভিয়ার ভমিটিং থাকবে, আর একসাথে
অনেকে অ্যাফেক্ট হওয়ার হিস্ট্রি থাকবে। তাহলে এই বক্সটা আসলে চ্যাট জিপিটি থেকে বানানো। আর মানে কোশ্চেন সলভ করার সময় যেগুলো দেখা হয়েছে এটার সাথে চ্যাট জিপিটি দুইটা একসাথে করে তারপর বক্সটা বানানো হয়েছে। তাহলে এখানে যদি একটু খেয়াল করি, নরো ভাইরাসের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ওয়াটার ডায়রিয়া হবে আর প্রমিনেন্ট ভমিটিং থাকবে। ইউজুয়ালি কোথায় বিষয়? ক্রুজ শিপস, স্কুলস, নার্সিং হোমস, মানে যেখানে একসাথে অনেক মানুষজন থাকবে। শিগালের ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া, তাহলে প্রথমে আলাদা হয়ে যাচ্ছে। এর সাথে পেশেন্টের সিস্টেমিক ফিচার্স থাকে, লাইক হাই গ্রেড ফিভার থাকতে পারে, ওপেন উইথ চিলস অ্যান্ড রাইগার্স, সিভিয়ার ক্র্যাম্পস থাকতে পারে, টিনেসমাস থাকতে পারে। তাহলে হাই গ্রেড ফিভার, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, টিনেসমাস এগুলো ক্যাম্পালিব্যাক্টারের ক্ষেত্রে থাকতে পারে। আলাদা করবো কিভাবে? ক্যাম্পালিব্যাক্টার যোজনের ক্ষেত্রে ইউজুয়ালি পেইনটা থাকবে রাইট লোয়ার কোয়াড্রেন্টে, অ্যাপেন্ডিসাইটিস লাইক। আর এখানে একটা হিস্ট্রি থাকবে আন্ডার কুক ফুড খাওয়ার, স্পেশালি পোল্ট্রি ফিড, মিট বা মিল্ক এই ধরনের প্রোডাক্ট। আর কি থাকতে পারে? পিকনিক, বারবিকিউ পার্টি, র চিকেন ইটিং, মাস ফুড প্রিপারেশন। মাস ফুড প্রিপারেশন কোথায় হতে পারে? লাইক স্কুল ক্যান্টিন, হসপিটাল ক্যান্টিন। তাহলে এই ধরনের খাবার খাওয়ার একটা হিস্ট্রি থাকবে। আর শিগালা কোথায় বিষয়? ডে কেয়ার, স্কুল, প্রিজন, শেল্টার্স। তাহলে নরো ভাইরাস শিগালা এগুলো মোটামুটি সেম, মানে স্কুল, প্রিজন, শেল্টার্স, নার্সিং হোম যেগুলো তো অনেক মানুষ থাকে সেখানে বেশি। আলাদা করবো হচ্ছে ওয়াটারি নাকি ব্লাডি, এটা দেখে। ঠিক আছে? তাহলে এই কয়েকটা পয়েন্ট দেখে আমরা আলাদা করতে পারি। আর কমপ্লিকেশনস এর মধ্যে তো ক্যাম্পালিব্যাক্টারের কমপ্লিকেশনস জিবিএস হইতে পারে, রিঅ্যাক্টিভ হইতে পারে, এই দুটো পরীক্ষা আসে। আর শিগালের ক্ষেত্রে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা মনে রাখতে হবে। আর রোটা ভাইরাস ইউজুয়ালি বাচ্চাদের হয়, সো রোটা ভাইরাস যে আমাদের কোশ্চেনের সম্ভাবনা কম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন ফর দিস রেজাল্টস? তাহলে আমরা হিস্ট্রি পড়তেছি না, রেজাল্টটা দেখি। সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, সারফেস অ্যান্টিবডি পজিটিভ, কোর অ্যান্টিবডি পজিটিভ, ই অ্যান্টিবডি পজিটিভ। তাহলে এক্সপ্লেনেশন কি? ইমিউনিটি পোস্ট ইনফেকশন। তাহলে পেশেন্ট যদি বি সারফেস অ্যান্টিবডি ডেভেলপ করে তাহলে এর মানে হচ্ছে পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করছে। এখন এটা যদি কোর অ্যান্টিবডি পজিটিভ থাকে তার মানে ইমিউনিটি হয়েছে আফটার ইনফেকশন। আর যদি কোর অ্যান্টিবডি নেগেটিভ থাকে তাহলে এর মানে হচ্ছে পেশেন্ট ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন হওয়ার পরে অ্যান্টিবডি ডেভেলপ করছে। আর এই অ্যান্টিবডি ডেভেলপ করছে মানে এটা হচ্ছে ইন্ডিকেট করে যে পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করতেছে। তাহলে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সারফেস অ্যান্টিবডি আর কোর অ্যান্টিবডি দুইটাই পজিটিভ থাকা মানে হচ্ছে ইমিউনিটি আফটার ইনফেকশন। আর শুধু সারফেস অ্যান্টিবডি পজিটিভ মানে হচ্ছে ইমিউনিটি পোস্ট ভ্যাকসিনেশন। তাহলে বি ভাইরাসের সিরোলজি ইন্টারপ্রিটেশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকবারই পড়ছি, এর আগে হেপাটোলজির সময় ডিসকাস করছিলাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনফেক্টিভ অর্গানিজম ফিটস বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? তাহলে ক্লিনিক্যাল পিকচার কি আছে? 60-year-old retired soldier came with fever, cough, and shortness of breath. He is confused and unable to give a clear history. However, his wife tells you that he has recently returned from Spain where he was attending a regimental reunion. When hill walking, two of the other men who attended have subsequently become unwell. He is a smoker but has had no medical problems in the past. No medication, respirated 28, saturation 92, with bibasal crackles on chest auscultation. Blood test shows an AKI with mildly rearranged liver function test and hyponatremia. তাহলে পেশেন্টের আছে ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রেথ, সাথে আরো দুজন এফেক্টেড হয়েছে। এরপরে কি আছে? একে আছে, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট আছে, হাইপোন্যাট্রেমিয়া আছে। এক্সেলেন্ট। লেট আছে লিজনেলা নিউমোফিলা। তাহলে ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রেথ একসাথে করলে পেশেন্ট আছে একটা নিউমোনিয়া আসতে আসলে। নিউমোনিয়ার সাথে কি হয়েছে? একসাথে 2-3 জন এফেক্টেড হয়েছে। আর পেশেন্টের এক্সট্রা পালমোনারির মধ্যে আছে রেনাল ইনভলভমেন্ট, লিভার ইনভলভমেন্ট আর হাইপোনেট্রেমিয়া আছে। হাইপোনেট্রেমিয়া এবং
আউটব্রেক, এই দুইটা হচ্ছে লিজনেলার সাথে বেশি যায়। ইউজুয়ালি লিজনেলাতে যখন নিউমোনিয়া হয় একসাথে কয়েকজন এফেক্টেড হয়। পেশেন্টের ট্রাভেলিং হিস্ট্রি বা হোটেল থাকার হিস্ট্রি বা এয়ার কন্ডিশনের কন্ট্যাক্ট হিস্ট্রি, এই ধরনের হিস্ট্রি থাকতে পারে। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়ার সাথে যদি একসাথে কয়েকজন এফেক্টেড হয় অথবা সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে, তাহলে সেটা মোর ইন ফেভার অফ লিজনেলা। আর লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি বা একাই এগুলো আছে যে কোনো অ্যাটিপিক্যাল অর্গানিজমের ক্ষেত্রে হতে পারে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ইউজুয়ালি হয় হচ্ছে ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া হইতে পারে, তবে এদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গুলো হচ্ছে পেশেন্টের হিমোলাইটিক অ্যানিমিয়া থাকবে। তাহলে পেশেন্টের কোমস অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে, এলডিএস রেডিকুলোসাইট কাউন্ট বেশি থাকতে পারে, হিমোগ্লোবিন কম থাকতে পারে। আরেকটা ক্লু থাকে কি, স্কিন রেশন থাকতে পারে, ইরাইথেমা মাল্টিফর্মি। তাহলে যদি দেখেন কোন একটা ইয়ং পেশেন্ট অ্যানিমিয়া আছে, কোমস টেস্ট পজিটিভ আছে, রেটিকুলোসাইট কাউন্ট বেশি, এলডিএস বেশি, বিলিরুবিন বেশি, কিংবা স্কিন র্যাশ আছে, তাহলে এটা হচ্ছে মোর ফেভার অফ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। এই ক্ষেত্রে সোডিয়াম কম বেশি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তবে এই ধরনের কোনো ফিচার্স নাই, এরকম ওল্ড এজে একটা পেশেন্ট হাইপোনেট্রিমিয়া আছে, আরো কয়েকজন এফেক্টেড হয়েছে, ট্রাভেলিং হিস্ট্রি আছে, এটা হচ্ছে মোর ইন ফেভার অফ লিজনেলা। আচ্ছা, আর একটা কন্ডিশন আছে বোরেলিয়া বার্গডরফেজ বা লাইম ডিজিজ। লাইম ডিজিজ গুলাতে ইউজুয়ালি স্কিন র্যাশ থাকে, রিমোটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, লাইক জয়েন্ট পেইন, ম্যালাইস, এগুলা। আর থাকতে পারে কি মেনিনজাইটিস থাকতে পারে, ফেশিয়াল নার্ভ পলসি থাকতে পারে। ইউজুয়ালি নিউমোনিয়াতে লাইম ডিজিজ বা বোরেলিয়া প্রেজেন্টেশন আনলাইকলি, পরীক্ষায় ইউজুয়ালি আমি কখনো দিতে দেখি নাই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার ক্ষেত্রে ক্লু কি থাকতে পারে? একটা থাকতে পারে হচ্ছে রাস্টিকালা ডিসপুটা, আরেকটা কি থাকে? হার্পিস ভাইরাস বা কোল্ড শোথ যেটা বলে। তাহলে নিউমোনিয়া কোন অর্গানিজম হইতেছে, কি কি ক্লু দিয়ে আলাদা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা রেসপিরেটরি চ্যাপ্টারটা ইনশাআল্লাহ চেষ্টা করবো নিউমোনিয়া একটা কাভারেজ দেওয়ার জন্য, যাতে সবগুলা ডিসকাস করা যায়। কেস ডিসকাশন করলে বুঝতে সুবিধা হয়। Which one of the following regular medication is most likely to have contributed to the development of Clostridium difficile diarrhea apart from any antibiotics given? তাহলে অ্যান্টিবায়োটিক বাদে আর কোন ড্রাগ ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া করতে পারে? ওমেপ্রাজল। তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া বা সিউডোমোনাস কোলাইটিসের জন্য রেসপন্সিবল আছে যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আগে বলা হয়তো যে ক্লাসিক্যালি ক্লিন্ডামাইসিনটা বেশি রেসপন্সিবল, বাট এখন বলা হয় থার্ড জেনারেশন সেফালোস্পিন, এটা মোস্ট কমন কজ। তাহলে থার্ড জেনারেশন সেফালোস্পিন, ক্লিন্ডামাইসিন, সিপ্রোফ্লক্সিন এগুলা হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস বা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া করতে পারে। আর এর বাইরে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর লাইক ওমেপ্রাজল, এরাও করতে পারে। ইনভেস্টিগেশনটা কি করছে দেখেন, স্টুল ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন, এটা মনে রাখবেন। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন ইন স্টুল। Which one of the following diagnosis fits best with this clinical picture? 22-year-old man returns from 3 months traveling around Central and Southern Africa, including Malawi, Tanzania, and Uganda. Complaints of painless hematuria and perineal itching and inflammation. তাহলে কোথায় কোথায় ঘুরছে এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। একটা পেশেন্ট পেইনলেস হেমাটোরিয়া নিয়ে আসছে, কোথায় হয় এটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ইনফেকশন উইথ সিস্টোসিমা হেমাটোবিয়া, তাহলে মেইনলি এটার জন্য দেওয়া হয়েছে আর কি। পেইনলেস হেমাটোরিয়া করে কোন অর্গানিজম বা কোন প্যারাসাইট দিয়ে। সিস্টোসোমা হেমাটোবিয়াম কোনো ক্যান্সার করে, একটা কি ক্যান্সার করে? সিতে কি হয়? আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাডার ক্যান্সার করে, স্কোয়ামাস সেল টাইপ। তাহলে এটা মনে রাখা লাগবে, এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এটা দুই ভাবে আসতে পারে, একটা আসতে পারে ব্ল্যাডার ক্যান্সার কোন অর্গানিজম দিয়ে হয়, অথবা আসতে পারে অঙ্কোজেনিক প্যারাসাইট কোনটা আছে। তাহলে এমসিকিউ হিসেবে অনেক সময় আসে যে অঙ্কোজেনিক প্যারাসাইট, অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, অঙ্কোজেনিক ভাইরাস। তাহলে অঙ্কোজেনিক ভাইরাস আমরা একটা পড়লাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অঙ্কোজেনিক প্যারাসাইট পড়লাম হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। অঙ্কোজেনিক ভাইরাস আর কি কি আছে? হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এপিস্টেন বার ভাইরাস। তাহলে এগুলো একটু দেখে দেখেন।
Which one of the following options is the most important management step? HTLV. Excellent. তাহলে ম্যানেজমেন্ট কি করবো আমরা? 19-year-old man born and brought up in Nepal and now studying accountancy attended the outpatients with swelling in his neck. He had a history of fever, night sweat, weight loss. An acid-fast bacillus stem from a fine needle aspiration proved positive and was commenced on quadruple anti-TB therapy. Liver function test has become enhanced with ALT 400 international unit per liter and bilirubin of 50 micromole per liter. তাহলে কি করতে হবে? এক্সেলেন্ট। ফার্স্ট আমাদের টিবি মেডিকেশন বন্ধ করতে হবে। তাহলে অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার পরে যদি মোর দ্যান 5 টাইমস এএলটি লেভেল বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যান্টিটিবি মেডিকেশন বন্ধ করতে হবে। এএলটি নর্মাল লেভেল হচ্ছে অ্যারাউন্ড 40, ল্যাব ভ্যারি করে, তাহলে এটা এখানে 400 মানে 10 গুণ বেশি হয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যান্টিটিবি মেডিকেশন বন্ধ করতে হবে। অ্যান্টিটিবির মধ্যে সব থেকে বেশি হেপাটাইটিস করে কোনটা? পাইরিজিনামাইড। তাহলে পাইরিজিনামাইড ড্রাগটা আমরা সবাই লাস্টে দিব, মানে যখন আবার ট্রিটমেন্ট শুরু করব। আর যদি পেশেন্টের সিএলডি থাকে বা বেশি সিভিয়ার প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে পাইরিজিনামাইডটা আমরা অ্যাভয়েড করব। ইউজুয়ালি পাইরিজিনামাইড অ্যাভয়েড করে লেভোফ্লক্সাসিন অ্যাড করা হয়। গাইডলাইন এত বেশি এখন পরীক্ষা দিয়ে মনে করে আমরা কমপ্লিট করতে যাচ্ছি না, শুধু এইটুকু মনে রাখেন যে পাইরিজিনামাইডটা সব থেকে বেশি হেপাটোটক্সিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ লাইভ ভ্যাকসিন? ডিপথেরিয়া। এক্সেলেন্ট। তাহলে এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। তাহলে বিসিজি বা টিবি ভ্যাকসিন, এমএমআর, শিঙ্গেলস বা ভ্যারিসেলা, ইয়েলো ফিভার, এগুলো সবই হচ্ছে লাইভ ভ্যাকসিন। ডিপথেরিয়া হচ্ছে টক্সয়েড বেসড ভ্যাকসিন, নট এ লাইভ ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিনের এক্সাম্পল গুলা এমসিকিউ হিসেবে খুব কমনলি পরীক্ষায় আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ রুটিনলি রিকমেন্ডেড? আচ্ছা, 62-year-old woman has a history of mitral stenosis after rheumatic fever, comes to the dentist for removal of a tooth. She asks about recommendation with respect to use of antibiotic before the procedure. Excellent. Nothing. তাহলে আগে এক সময় ধারণা করা হতো যে রিউমেটিক হার্ট ডিজিজ গুলোর ক্ষেত্রে ইনফেক্টিভ মেনিনজাইটিসের রিস্ক থাকে বেশি যদি ইনফেক্টিভ কোনো ডেন্টাল প্রসিডিউর করা হয় বা আদার্স কোনো প্রসিডিউর করা হয় ইনভেসিভ, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস আগে এক সময় দেওয়া হতো। তবে রিসেন্ট গাইডলাইনগত যেহেতু চেঞ্জ হয়েছে এবং বইও লেখা আছে, সো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ডেন্টাল কোনো প্রসিডিউর করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দরকার নেই। Which of the following microbes are most frequently replaced by anaerobes in the development of bacterial vaginosis? তাহলে কোন মাইক্রোবসটা রিপ্লেসড হইতেছে ইন কেস অফ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস? আচ্ছা, এখানে সিনারিটা দেখেন কিভাবে প্রেজেন্ট করছে। আনইউজুয়াল ভ্যাজিনাল ডিসচার্জ দ্যাট হ্যাজ এ স্ট্রং ফিশি স্মেল। এটা মনে রাখবেন, ফিশি স্মেল থাকে, গ্রেইশ হোয়াইট ডিসচার্জ থাকতে পারে। তাহলে ল্যাক্টোব্যাসিলাইটা এখানে হচ্ছে রিপ্লেসড হয়ে যায়। রিপ্লেসড হয় কিসের দ্বারা? তাহলে ল্যাক্টোব্যাসিলাইটা কমে যাচ্ছে, এখানে বাড়বে কোনটা? গার্ডনেলা। তাহলে দুইটাই পরীক্ষা আসে যে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের ক্ষেত্রে কোনটা কমে যায় আর কোনটা বেড়ে যায়। সেল পাবো কি সেল, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল? Clue cells. Which one of the following pathogens is most likely to be responsible for this? The 30-year-old man has been diagnosed with anal carcinoma. তাহলে একটু আগে আমরা পড়ছিলাম anal carcinoma করে কে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখান থেকে অনেক সময় একটা কোশ্চেন আসে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোন টাইপটা করে কার্সিনোমা গুলা? 16-18। এক্সিলেন্ট। তাহলে 16-18 এই দুটো আছে মেইনলি ক্যান্সার গুলো করে থাকে। এখানে যে কটা ভাইরাস আছে সবগুলাই অঙ্কোজেনিক ভাইরাস। এভিস্টন ভাইরাস, হিউম্যান হার্পেস ভাইরাস, এইচআইভি, প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। তাহলে সবগুলা যদি এমসিকিউ আসে সবগুলো ট্রু হবে, অঙ্কোজেনিক ভাইরাস। আর বাইরে বিসি তো আছে। Which one of the following is the most likely diagnosis?
A man who is HIV-1 positive develops multiple purple rash on his legs. CD4 count 96. Viral load more than 5 lakhs copies per ml. তার ডায়াগনোস হচ্ছে কাপোসিস সার্কোমা। Which of the following disease is invariably caused by one of chlamydia trachomatis type L1 to L3? আর এটা ডেভিডসনের বক্স থেকে করা, এসটি রিসেপ্টরের বক্সে আছে। ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস L1 to L3 দিয়ে কোনটা হয় ডিজিজ? না, ট্রাকোমা না, রিঅ্যাক্টিভ অ্যাথেরিস। লিম্ফোগ্রানুলোমা ভেনেরা এলজিবি, এটা হচ্ছে L1 থেকে L3 এটা দেওয়া হয়। ডেভিডসনে এসটি রিসেপ্টরে যেখানে জেনিটাল আলসারের একসাথে করা আছে সেখানে এটা লেখা আছে। বাকি অন্যান্য গুলো হইতে পারে ক্লামাইডে দিয়ে, সেগুলো অন্য টাইপ দিয়ে হবে আর কি। এটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে L1 থেকে L3 এটা দিয়ে এইভাবে আসতে পারে, অথবা মানে লিম্ফোগ্রানুলোমা ভেনেরা এটা একটা সিনারি দিয়ে তারপর বলতে পারে যে এটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে বা ক্লামাইডা কোন টাইপ দিয়ে হয়েছে। এটা হচ্ছে এসটি রিসেপ্টরে আছে, এসটি রিসেপ্টরে জেনিটাল আলসারের যে বক্সটা আছে এখানে আছে। Which one of the following pathogens is most likely cause? 50-year-old gardener presents with 1-day history of difficulty opening his mouth. He has no past medical history, no medications, low grade fever, heart rate 100, slight raised respiratory rate, having difficulty both opening his mouth and moving his facial muscles, although there does not seem to be any sensory disturbance. There seems slightly increased throughout his limbs. Tone seems increased. Occasional muscle spasm. তাহলে সহজ না, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। ট্রিটমেন্ট কি হবে? অ্যান্টিটক্সিন। এটা ভুল করা যাবে না। এখানে টিটেনাসের মেকানিজম কি এখানে, মানে কোন নিউরোট্রান্সমিটার রিলিজ কম বেশি হয়? অ্যাসিটাইলকোলিন বোটুলিজমে বলছিলাম তো মনে হয়, টিটেনাসে বলছিলাম। টিটেনাসের ক্ষেত্রে গাবা রিলিজটা কমে যায়। তাহলে বোটুলিজমের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সবকিছু টোন কমে যাচ্ছে না, মাসল উইকনেস হচ্ছে, ডিপ্লোপিয়া হচ্ছে, মাসল উইকনেস হচ্ছে, তাহলে ওখানে আছে টোন গুলো একটু কম থাকে, তাহলে ওইটা হয় অ্যাসিটাইলকোলিন কমে যাওয়ার কারণে মাইস্টেন লাইক ফিচার। আর এখানে টোন টোন সবকিছু বেড়ে যাচ্ছে, মানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কমে যাবে। এখানে হচ্ছে মেইনলি গাবাটা কমে আর কি। গাবা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এটা কমে যাওয়ার কারণে সবকিছু বেড়ে যায় আর কি, স্পাজম টাইপ নিয়ে প্রেজেন্ট করে, মাসেল টোন গুলো বেশি বেশি থাকে। দুইটা মেকানিজম আলাদা, পরীক্ষার সময় কনফিউজ হওয়া যাবে না। তাহলে বোটুলিজম মনে রাখবেন হচ্ছে এটা মাইসিন লাইক ফিচার্স। মাইসিনের ক্ষেত্রে আমরা ডিপ্লোপিয়া পাই, টোসিস পাই, তারপর হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস পাই, ডিসফেজিয়া থাকে। বোটুলিজমের ক্ষেত্রে একই, ডিসফেজিয়া থাকবে, টোসিস থাকবে, ডিপ্লোপিয়া থাকবে, প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে। বোটুলিজমে প্রক্সিমাল থাকে না, আপার লিম্ব মাসল উইকনেস গুলো বেশি থাকে। তাহলে মাইসিন লাইক ফিচার্স দুইটাতে সমস্যা হচ্ছে অ্যাসিটাইলকোলিনের। Which one of the following options is the most likely diagnosis? কি আছে, 62-year-old diabetic patients with peripheral arterial disease underwent a left foot amputation, developed a foot infection with osteomyelitis, which has been treated with several different antibiotics. অ্যান্সার করে ফেলছেন। তারপর আমরা একটু পড়ি। For the last 3 weeks, suddenly she developed watery diarrhea and stomach cramps. Now 2 days later, she has fever associated with diarrhea. Investigations অনেক কিছু লেখা আছে। তাহলে এরকম মাল্টিপল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট হলে এরপর যে ডায়রিয়া ডেভেলপ হয় সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এন্টেরোকোলাইটিস। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কোলাইটিস হলো, এটা ওয়াটারি ডায়রিয়া। ইউজুয়ালি কোলাইটিস দেখলে আমাদের ব্লাডি ডায়রিয়ার কথা মনে পড়ে। এক্সেপশন হচ্ছে আমরা বলছিলাম ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এন্টেরোকোলাইটিস আর বলছিলাম মাইক্রোস্কোপিক কোলাইটিস। এগুলো কোলাইটিস হলো, এখানে ডায়রিয়াটা থেকে ওয়াটারি ডায়রিয়া। ইনভেস্টিগেশন কি করবো একটু আগে আমরা পড়ে আসছিলাম আরেকটা সিনারিওতে।
টক্সিন কোথায় দেখবো? স্টুল। তাহলে স্টুল ফল, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন। ট্রিটমেন্ট কি হবে? ওরাল ভ্যানকোমাইসিন। এইটুকু মনে রাখলে হবে। আর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ক্ষেত্রে ট্রিটমেন্টে আরো কিছু চেঞ্জ আসে। যেমন যদি ভ্যানকোমাইসিন রেসপন্স না করে তাহলে কি দেবো? উইদিন 12 উইকস, আফটার 12 উইকস। এরপর হচ্ছে যে যদি সিভিয়ার ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল প্রেজেন্ট করে, লাইক লো বিপি, টেকিকার্ডিয়া বা টক্সিক মেকুলার রিপ্রেজেন্টেশন থাকে, তখন কি দিব আমরা? এরকম বেশ কিছু কিছু সিনারিও আসবে। এগুলো এফসিবিএস যেহেতু আসে না, সেহেতু এগুলো আমরা ডিসকাস করতেছি না। সেটুকু জানলে হবে যে ফার্স্ট ট্রিটমেন্ট ওরাল ভ্যানকোমাইসিন। এমআরসিপি পরীক্ষার ক্ষেত্রে আরো একটু ডিটেলস লাগবে। ভেরি সিভিয়ার হলে সেক্ষেত্রে আমরা আইভি মেট্রোনিডাজল দিই। এক্সিলেন্ট। আর যদি ভ্যানকোমাইসিন রেসপন্স না করে, সেকেন্ড লাইন আমরা ইউজুয়ালি ইউজ করি যে পিডাক্সিমাইসিন, সম্ভবত নামে একটা ড্রাগ আছে, ওইটা বেশি ইউজ করি। জাস্ট এখন পরীক্ষায় তো মনে রাখা দরকার নেই, ভ্যানকোমাইসিনটা মনে রেখেন যে ওরাল ভ্যানকোমাইসিন। পরীক্ষায় আইভি ভ্যানকোমাইসিন দিলে কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, আগের দিন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আইভি ভ্যানকোমাইসিন দিলে কমপ্লিকেশনস কি ডেভেলপ করে যদি র্যাপিডলি দেওয়া হয়? রেডম্যান সিনড্রোম। তাহলে এটা পরীক্ষায় আসে? আমার পরীক্ষায় একবার আসছিল এটা। আইভি ভ্যানকোমাইসিন র্যাপিডলি দেওয়া হয়েছে, এখন মানে ম্যানেজমেন্ট কি করবো? পেশেন্ট হঠাৎ করে পুরো শরীরে অ্যাথমেটাস হয়ে গেছে, রেডনেস ডেভেলপ করছে। তাহলে র্যাপিড ইনফিউজ করলে সেক্ষেত্রে রেডম্যান সিনড্রোম ডেভেলপ করতে পারে। ভ্যাসোডাইলেশন হয়, পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা রেড হয়ে যায় আর কি। এক্ষেত্রে প্রোটোকল হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ইনিশিয়ালি অফ রাখতে পারি বা স্লোলি স্টার্ট করতে পারি পরে। তাহলে এটা তো কন্ট্রাইন্ডিকেটেড না, জাস্ট স্লো ট্রান্সমিশন করতে হবে। কেন ওয়ার্ডও যদি আমরা কখনো আইভি ভ্যানকোমাইসিন দিই, তাহলে এটা লিখে দিতে হবে আর কি, যেটা অ্যাটলিস্ট 30 মিনিটস বা 1 আওয়ার বা 1 to 2 আওয়ারে যেন আস্তে আস্তে স্লোলি দেওয়া হয়। র্যাপিডলি দিলে এটা হচ্ছে রেডম্যান সিনড্রোম ডেভেলপ করতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভ্যাকসিনস গিভ ইউ কজ ফর কনসার্ন? 44-year-old man woman presents who has GP for travel advice. She suffers from rheumatoid arthritis and well controlled on methotrexate. Okay, excellent. Yellow fever. তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট মিথোট্রিক্সেট পাচ্ছেন। মিথোট্রিক্সেট তো ইমিউনো কম্প্রোমাইজ করে। তাহলে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা লাইভ ভ্যাকসিনগুলো অ্যাভয়েড করি। তাহলে এখানে দুইটা ইনফরমেশন আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন কোনটা কোনটা, আর একটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে কোনটা দিব না। Which one of the following is the most likely causal agent? There is an outbreak of severe diarrhea and vomiting in an acute surgical ward. Initially, only patients are affected, but within a day, it spreads to staff. Within 2 days, 3 patients require central lines so that they can be adequately rehydrated. তাহলে পেশেন্টের ডায়রিয়া এবং ভমিটিং আছে, ইনিশিয়ালি পেশেন্টদের মধ্যে ছিল, পরে আস্তে আস্তে এটা অন্যদের মধ্যে ছড়াই গেছে। কজ কি হবে তাহলে? নরোভাইরাস। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, নরোভাইরাস। Which one of the following organisms is responsible for her symptoms? 20-year-old woman presents to her GP with a distressing facial rash. She has a cluster of lesions under her nose, which initially leaked fluids and are now topped with golden crust. Her toddler at home has similar looking lesions. তাহলে অর্গানিজম হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস। স্কিন লেশনসের ডায়াগনোসিসটা কি? ইমপেটিগো। তাহলে এখানে গোল্ডেন ক্রাস্ট লেশন ইউজুয়ালি ফেসে এবং অ্যারাউন্ড দ্য ওরাল ক্যাভিটি বা নোজ অ্যারাউন্ড যদি থাকে, তাহলে এটা হচ্ছে ইমপেটিগো। অর্গানিজম হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস। আজকে কোশ্চেন নাই, এগুলো কোশ্চেন। তাহলে আজকে ডিসকাশন দুই একটা কোশ্চেন বাদে বেশিরভাগ কোশ্চেন আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ইনফেকশন ডিজিজ গুলা মানে পাস মেডিসিন থেকে পড়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওদের বেশিরভাগ সিনারিও থাকে হচ্ছে ট্রাভেলিং বেসড,
বা বিভিন্ন কান্ট্রি বা লোকেশন বা এন্ডেমিক এরিয়া এই ধরনের সিনারিওতে বেশি কোশ্চেন থাকে। সো ওখান থেকে এফসিএস এর টাইপের কোশ্চেন আলাদা করে একটু ডিফিকাল্ট। এফসিএস কোশ্চেন এবং ট্রাভেলিং হিস্ট্রি আমাদের জন্য ইম্পর্টেন্ট তো কয়েকটা। একটা হচ্ছে যে কালাজের জন্য, কালাজ এন্ডেমিক রিজন কোন কোনগুলো আছে, আর ম্যালেরিয়া এন্ডেমিক রিজন কোন কোনগুলো আছে। এই দুইটা বাদে খুব একটা মানে আমাদের জোন ইম্পর্টেন্ট লাগে না আর কি। বাট এমআরসি পরীক্ষার ক্ষেত্রে জোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জোনে কোন ইনফেকশন বেশি হয়। আর এমআরসি পরীক্ষার ক্ষেত্রে যাদের এগুলো মনে থাকে না যে কোন জোনে কোনটা বেশি হয়, তাদের ক্ষেত্রে যে কোনো ডিজিজের টিপিক্যাল সিনারিগুলো খুব ভালো করে পড়তে হবে, যে কোনটা প্রেজেন্টেশন কোনটা থাকে। তাহলে শুধু প্রেজেন্টেশন দিয়েও চাইলে আসলে আলাদা করা যায়। অল্প দুই একটা কজ বাদে বাকিগুলোর ক্ষেত্রে ট্রাভেলিং হিস্ট্রি বা কোন এরিয়াতে বেশি হচ্ছে এটা না জানলে খুব একটা সমস্যা হয় না। তবে যদি এরিয়া জানা যায় যে কোন এরিয়াতে কোনগুলো বেশি হয় তাহলে তো সেটা আরো বেশি ভালো। আজকে আমরা একটা বললাম সিস্টোসোমা হেমাটোবিয়াম, এগুলো ইউজুয়ালি আফ্রিকান কান্ট্রি বা মেডিটেরিয়ান কান্ট্রি গুলোতে বেশি হয়। এগুলো জানতে পারলে ভালো, না জানতে পারলে শুধু সিনারিও জানলে হবে। আর যারা হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ডেঙ্গুটা একটু পড়ে দেখেন, কারণ ডেঙ্গুর গাইডলাইনটা রিসেন্টলি আপডেটেড হয়েছে। আর এটা ডেঙ্গু ইউ এখন অনেক বেশি চলতেছে। সো ডেঙ্গু থেকে পরীক্ষা কোশ্চেনের সম্ভাবনা আছে। এমনিতে প্রতিবারই ডেঙ্গু থেকে কোশ্চেন আসে, আমাদের পরীক্ষার সময় দেখছি গতবারও ডেঙ্গু থেকে কোশ্চেন আসছে। ডেভিডসন থেকে ডেঙ্গুটা পড়ে রাখবেন। আর রিসেন্ট গাইডলাইনে যে চেঞ্জ হয়েছে এটা আমরা গ্রুপে দিয়ে দেবো, না ইম্পর্টেন্ট কোনো চেঞ্জ থাকলে ওইটা একটু দেখে দেখা। পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি ডেঙ্গু থেকে, যেহেতু এটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা চলতেছে। ঠিক আছে, তাহলে আজকে কোশ্চেন এগুলো থাক। নেক্সট আমরা দু একদিন ইনফেকশন ডিসকাস করবো, এরপর রেসপিরেটরি, এরপর ইনশাল্লাহ আমরা জেনেটিক্স এবং বায়োস্ট্যাটিক্স। জেনেটিক্স এবং বায়োস্ট্যাটিক্স আমার মনে হয় আলাদা করে না করে এগুলোর সাথে দুইটা একটা কোশ্চেন সলভ করলে মনে হয় বেটার হয়। মানে আপনার জন্য কোনটা সুবিধা, একসাথে করলে নাকি এর সাথে দুই একটা করে রেগুলার করলে? একসাথে সব ডিসকাস করলে আমার মনে হয় এটাতে বেশি প্রেশার পড়ে যাবে। একই দিনে জেনেটিক্স এর কোশ্চেন থাকে বা বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো থাকে, ওটা একটু ঝামেলা হয় বেশি। ওখান থেকে খুব বেশি কোশ্চেনও তো এত বেশি থাকে না। এটাই মনে হয় ভালো হবে, দুইটা একটা করে করলে এটা আস্তে আস্তে অ্যাডমিশনটা ভালো হবে। আলাদা করে করলে আলাদা করে করা যায়, কিন্তু একদিনে যদি আপনি সবগুলো জেনেটিক্স কোশ্চেন থাকে বা সবগুলো বায়োস্ট্যাটিক্স পড়েন, সমস্যা হয় পরীক্ষা দিনে পড়লে যদি কঠিন লাগে বেশি তখন অন্য পড়া মনে হয় যে ভুলে যাইতেছি। আমরা আস্তে আস্তে করে দুই একটা করে সলভ করি, এটা একটু ভালো হবে আর কি, সহজ হবে সবার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, পড়াশোনা করেন, পরীক্ষা তো চলে আসছে। আপনি কি সবাই এবার পরীক্ষা দিচ্ছেন নাকি পরে পরীক্ষা দিচ্ছেন? বায়োস্ট্যাটিক্স আসলে এটা সম্পর্কে আমি যদি বলি, এখানে আসলে কোশ্চেন আসবে আপনার কয়টা, হাইয়েস্ট চারটা বা পাঁচটা। এর মধ্যে দুইটা বা তিনটা থাকবে হচ্ছে আপনার এমসিকিউ। এমসিকিউ গুলার মধ্যে আবার দুইটা একটা থাকবে খুব সহজ, লাইক ডাটা নিয়ে বা ভ্যারিয়েবল নিয়ে বা দেখছে কোনো একটা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, এটা সবাই পারবেন। তাহলে আপনার দুইটা কোশ্চেন মিনিমাম হচ্ছে সবাই পারবেন, এটা খুব একটা সমস্যা হবে না। বাকি একটা যে এমসিকিউ থাকবে এটা সবগুলা ট্রু মেরে দিবেন, এখানে আপনি 50% নাম্বার মোটামুটি শিওর পাইলেন, তাহলে আড়াইটা কোশ্চেন আপনার হয়ে গেল। বাকি দুইটা যে সিঙ্গেল বেস থাকবে এর মধ্যে একটা থাকে ইউজুয়ালি কমন, যেমন সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি, এগুলো হচ্ছে যে ইকুয়েশন। এছাড়া আছে আপনার লাইকলিহুড রেশিও আছে বা টার্গেট টু ট্রিট, এই টাইপের কোনো একটা কোশ্চেন থাকতে পারে যেগুলো পারা যাবে ইনশাল্লাহ। আর একটা থাকবে যেটা হচ্ছে খুবই কঠিন, এটার জন্য আপনার পুরো বায়োস্ট্যাটিক্স, এটা ক্লাস ক্লাস এখানকার নোট ওখানকার নোট এত কিছু পড়া আমার মনে হয় দরকার নেই। আপনি 3.5 মার্ক, 3.5 মার্ক পাবেন একটা কোশ্চেনের জন্য, আপনাকে হচ্ছে যে মানে অনেক বেশি এফোর্ট দিতে হবে। এটা যদি মানে আমরা যখন ওষুধ দেওয়ার সময় দেখি না রিস্ক বেনিফিট রেশিও, এটা যদি আপনি এফোর্ট আর বেনিফিট রেশিও করেন তাহলে খুব বেশি আসলে লাভ হয় না। তাহলে যে বায়াসে যে বিভিন্ন টাইপস আছে, অনেকগুলা বায়াসের টাইপস, তারপরে হচ্ছে যে ডাটা কালেকশনের বিভিন্ন প্রসিডিউর, এগুলো ডিটেলস পড়ার থেকে অনেক কমন টপিক একটা পড়লে এটা আরো বেশি ইফেক্টিভ আর কি, এখান থেকে আপনার কোশ্চেন কমন পড়ে যাবে। আর একটা আছে পি ভ্যালু, একটা আছে খুবই ইম্পর্টেন্ট। এরপর আছে ব্লাইন্ডিং, সিঙ্গেল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং, ট্রিপল ব্লাইন্ডিং,
আর একটা হচ্ছে যে আপনার বিভিন্ন স্টাডি গুলো পার্থক্য, ক্রস সেকশনাল স্টাডি, তারপর হচ্ছে যে লং সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল, আর কোনটাতে কি দেখি, কোনটাতে ইনসিডেন্স দেখি, কোনটাতে প্রিভ্যালেন্স দেখি, এরকম কমন কিছু কিছু পড়লে দেখবেন যে পরীক্ষা কমন চলে আসতেছে। আর দুই একটা কোশ্চেন না পারলে এটার জন্য সমস্যা নাই, দুই একটা কমপ্লিকেট কোশ্চেনের জন্য বেশি সময় নষ্ট করলে ওইটা আরো বেশি মানে ক্ষতিকর আর কি। আর পরীক্ষার জন্য তো আপনার নাম্বার লাগবে 70%, তো 30% আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর জেনেটিক্স থেকে, যেটা জেনেটিক্স থেকে একদিন বলছেন কি কি পড়বো, সাজেশন দেওয়াটা কঠিন। জেনেটিক্স থেকে সবার আগে পড়বেন হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট রিসিসিভ, তারপর হচ্ছে যে এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসিসিভ, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এগুলোর ক্যারেক্টারিস্টিক্স পড়বেন সবার আগে, তারপর পড়বেন এক্সাম্পল গুলো কি কি আছে, আর এরপর হচ্ছে এক্সট্রা দুই একটা কোশ্চেন আসতে পারে, যেমন জিন থেরাপি, ইন্ডিকেশন, এরকম কয়েকটা কোশ্চেন। এগুলা পড়লে এখান থেকে কোশ্চেন কমন চলে আসবে। আর ইমার্জেন্সি মেডিসিন তো ইউজুয়ালি বেশিরভাগ সিস্টেম গুলোর মধ্যে কাভার হয়ে যায়, আলাদা করে খুব বেশি লাগে না। ওখানে হয়তো ওই যে হেডেকের রেড ফ্ল্যাগ সাইন আছে, তারপরে শর্টনেস অফ ব্রেথের অ্যাকিউট প্রেজেন্টেশনে কিছু ডিফারেন্সিয়াল আছে, এইগুলো কিছু কিছু কোশ্চেন পড়লে ওখান থেকে কাভার হয়ে যাবে। মেটাল মেডিসিন থেকে আলাদা করে খুব একটা কিছু আসে না, পেইন ম্যানেজমেন্ট থেকেও খুব একটা কোশ্চেন আসে না, আসলে হয়তো একটা কোশ্চেন আসবে যেটার জন্য আপনার 10-15 পেজ পড়ার কোনো দরকার নেই। আর এজিং চ্যাপ্টার থেকে একটা ছবি আছে কি কি চেঞ্জ হয়, ওইটা থেকে কোশ্চেন আসে রেগুলার, ওইটা পড়লে না। তাহলে এই চ্যাপ্টার গুলো থেকে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই। বায়োস্ট্যাটিস্টিক্স, এটা ক্লাস নাই, একটা নোট করা আছে, ওইটা হচ্ছে এই বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে কালেক্টেড নোট বলা যায় আর কি। একটা হচ্ছে মোজাম্মেল স্যারের ক্লাস থেকে নেওয়া, আর একটা হচ্ছে কোন একটা আপু যেন পোজ দিছিল, মুসান্নাত আপু নাকি যেন নাম, ওনার থেকে নেওয়া কয়েকটা নিয়ে একটা নোটস করা আছে আর কি। এটা নিয়েও বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কমন গুলো পড়লে দেখবেন যে কমন পরীক্ষায় পারতেছেন। সিস্টেমিক গুলাতে মানে বেশি জোর দেওয়া উচিত আর কি, যেগুলো সিস্টেমিক চ্যাপ্টার এগুলা থেকে অনেক কোশ্চেন আসে, কম কোশ্চেন গুলো কমনও থাকে, এগুলো অ্যান্সার করতে পারলে পাস করাটা ইজি আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক, আপনাদের পরীক্ষা যেহেতু টাইম চলে আসছে, এখন বেশি টাইম নষ্ট না করলে ভালো। এইচআইভি, আচ্ছা, ইসে আসলে সবগুলো দেওয়া আছে, মানে যে গুগল ডক্সে একটা ফাইল শেয়ার করা আছে, ওখানে সবগুলো টপিকই দেওয়া আছে, ওখানে দিয়ে দেখলেই পাবেন আর কি। মানে এটা আমি গ্রুপে দিয়ে দিতাম, এটা না দেওয়ার কারণ হচ্ছে এটাগুলো আসলে কমপ্লিটলি আপডেট করা হয় না আর কি। এইচআইভি এন্ড এইডস এটা মনে হয় ইসে দেওয়া আছে, গ্রুপে খুঁজলে পাবেন আর কি। এগুলো একটু এডিটেড করা লাগতো তো, এই জন্য পরে দেওয়া হয় নাই। একটু দেখে নিয়ে নয় যে আপনার গুগল ডক্সে যে লিঙ্কটা আছে ওখানে দেওয়া আছে। এগুলো পরীক্ষা আগে দিতে চাইছিলাম, কিন্তু মানে আসলে নিজেদের ব্যস্ত থাকে, তো পড়াশোনা থাকে, ওয়ার্ড টওয়ার্ড ম্যানেজ করা লাগে, সবকিছু মিলাই আসলে এখানে টাইম দেওয়াটা কঠিন হবে। এরপর আবার কোশ্চেন গুলা কালেক্ট করে এখান থেকে তো 5 মিনিট সব কোশ্চেন আসলে দেওয়া যায় না, কারণ সব কোশ্চেন গুলা এফসি এর সাথে যায় না, অনেকগুলো একটু ঝামেলা আছে, ওইগুলো একটু কালকে আবার নিজেদের একটু পড়া লাগে, কারণ আলটিমেটলি সব কোশ্চেন আপনার যে অ্যান্সার করছেন এটা তো অনেক ভালো পারফরমেন্স, কারণ বেশ কঠিন কোশ্চেন আছে, আর পড়ানো থাকলে আসলে সবগুলো কোশ্চেন বোঝানো যায় না আর কি, নিজেদের একটু পড়াশোনা করা লাগে এগুলো রিলেটেড। আবার আর আপনাদের পারফরমেন্স অনেক ভালো আর কি, এটা ইনশাল্লাহ পরীক্ষা পাশ করে যাবেন সব আশা করা যায়। ইউজুয়ালি এত ভালো পারফরমেন্স থাকে না, অনেকে তো কোশ্চেনই বুঝতে পারে না। আপনার তো আর এখানে যে টাইম দিচ্ছি আমরা, জাস্ট যদি খেয়াল করেন 10টা থেকে শুরু করছি, 1 ঘন্টার মধ্যে আমরা কোশ্চেন সলভ করছি 30টা বা 40টার মতো, উইথ ডিসকাশনস। মানে আপনারা কোশ্চেন সলভ করার জন্য টাইম পাচ্ছেন হয়তো 15 থেকে 20 সেকেন্ড, এফসিএস তারও আমার মনে হয় এর থেকে একটু বেশি টাইম পাওয়া যাবে। আর কোশ্চেন আর একটু আশা করা যায় ইজি হবে এর থেকে। তাহলে পড়াশোনা করেন, আপনাদের অনেক টাইম নিলাম, আশা করা যায় টাইম গুলো ইফেক্টিভ হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, ভালো থাকেন সবাই।